আজ শোনাব সুপ্রতিম সরকারের লেখা সত্য ঘটনা অবলম্বনে অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। রাগের মাথায় করে ফেলেছি স্যার, মাথা ঠিক ছিল না। ওটা ধরা পড়ার পর সবাই বলে, না স্যার বিশ্বাস করুন, বিশ্বাস অবিশ্বাস পরে, আগে বল বডি কোথায়, তাড়াতাড়ি, বেশি সময় নেই হাতে। পুঁতে দিয়েছি স্যার। কোথায়? ছিলে কাদার তলায়। কোন ঝিল, কোথাকার? পুরোটা বল, না হলে বলানোর হাজারটা উপায় জানা আছে আমাদের। বলছি স্যার, বলছি, তারাতলার কাছে। গাড়ি দেওয়ার আদেশ নির্বিবাদে পালন করে মধ্য 30-এর বিহারি যুবক। বন্দর অঞ্চল থেকে গাড়ি যাত্রা শুরু করে গন্তব্যে তারাতলা। ঝিলটা কোথায়? বাঁদিকের রাস্তায় ঢুকতে হবে স্যার। গাড়ি থামলো তারাতলা রোড থেকে একটু ভেতরে একটা ঝিলের সংলগ্ন এলাকা। মধ্যরাত অতিক্রান্ত তখন। রাস্তাঘাট জনমানবহীন, যথেষ্ট আলোকিতও নয়। পথ দেখিয়ে নিয়ে চললেন জেরায় বিধ্বস্ত যুবক। টর্চ হাতে অনুসরণে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসাররা। অসময়ের বর্ষণে কর্দমাক্ত পথঘাট, উর্দিধারীদের পায়ে গাম্বুট, আবশ্যিক সাবধানতা স্বরূপ। বডি ওইখানে স্যার, পোতা আছে। ভেবেছিলাম কেউ খুঁজে পাবে না কখনো। বডি বডি আর কই? পচে গলে কঙ্কাল, কি বা আর অবশিষ্ট? একে একে পণ্যবাহী জাহাজ এসে নোঙর ফেলছে খিদিরপুর ডকে। হুগলি নদীর বুকে ভাসমান সার দিয়ে নিত্যদিনের নিয়ম। পণ্য সামগ্রী যে কত কত বিচিত্র আকার আয়তনের যে বাক্স, শয়ে শয়ে হাজারে হাজারে, দেখে তাক লেগে যায় পঞ্চমের। পরিচিত দৃশ্যপট, তবু রোজই ভাবে এত মালপত্র কোথা থেকে আসে, কারা পাঠায়। ডিউটির পর নদীর ধারে চুপচাপ কিছুটা সময় কাটানো প্রাত্যহিক অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে তার। বন্ধুরা ঠাট্টা করে, একই জিনিস, জাহাজ আসছে, মাল খালাস হচ্ছে, রোজ কি এত দেখিস? পঞ্চম নিরুত্তর থাকে। উত্তরটা তার নিজেরও অজানা। কলকাতা বন্দরের সশস্ত্র নিরাপত্তারক্ষী চাকরিটা যখন পেয়েছিল বেশ কয়েক বছর আগে, সুদূর উত্তর ভারত থেকে পাড়ি দিয়ে এসেছিল এই অজানা অচেনা বঙ্গদেশে। কখনো ভাবেনি জায়গাটা এত ভালো লেগে যাবে। সব ভালো লাগা কি আর ব্যাখ্যা করা যায়? আজ অবশ্য মনটা ভারী হয়ে আছে। একটু আগে ঝগড়া হয়ে গেল বন্ধুর সঙ্গে। সে বলল, আমি আর অপেক্ষা করতে পারবো না পঞ্চম, খুব বেশি হলে আর 1 সপ্তাহ সময় দিতে পারি, তার বেশি কিছুতেই নয়। পঞ্চম বলে, তুই তো জানিস আমি চেষ্টা করছি টাকাটা জোগাড়ের, আর একটু সময় চাই। এই কথাটা গত 2 মাস ধরে শুনছি। 5-10 টাকার ব্যাপার হলে না হয় বলতাম না, 500 টাকা বাবার কাছ থেকে ধার করে এনে দিয়েছিলাম তোকে, শোধ করতে পারবি না জানলে দিতাম না। পঞ্চম বলে, এইভাবে রোজ তাগাদা দিবি জানলে আমিও চাইতাম না। চুরি ডাকাতি না করলে এক ধাক্কায় পাওয়া যায় 500 টাকা। তাহলে চুরি ডাকাতি কর, নদীর ধারে বসে জাহাজ গুনলে তো আর টাকা আসবে না। মাথা গরম হয়ে যায় পঞ্চমের। দেব না, যা, 1 পয়সা ফেরত দেব না। লেখাপড়া করে তো আর নিইনি টাকা, কোনো প্রমাণ নেই, যা পারিস করগে যা। হ্যাঁ, সেটাই করব। কিভাবে আদায় করতে হয় আমার জানা আছে। আমার টাকা মেরে দিয়ে কিভাবে চাকরি করিস আমি দেখব। পঞ্চম বলে, আরে যা যা, বুড়ো থাকলে দেখে নিস, যা দেখা। পঞ্চমের মনে হয় এতটা মেজাজ
গরম না করলেই হতো। সত্যি তো 500 টাকা তো কম নয় নেহাত। তবে সে যে চেষ্টা করছে না এমনও তো নয়, সেটা বুঝবে না। মা বাবা একসঙ্গে অসুস্থ না হয়ে পড়লে প্রয়োজন হতো না একসঙ্গে অত টাকা। কি করবে এখন? গ্রামের বাড়ির জমিটা বেচে দেবে? বাবা কাকেরা রাজি হবে? নদীর ধার থেকে উঠে পড়ে পঞ্চম, হাঁটতে শুরু করে কোয়ার্টারের দিকে। স্ত্রী এবং 2 শিশুপুত্রের জন্য মন কেমন করে ফিরতে ফিরতে। কতদিন দেশের বাড়ি যাওয়া হয়নি। পরের সপ্তাহে সুপারভাইজার সাহেবের কাছে ছুটির দরখাস্ত পেশ করবে স্থির করে ফেলল। কাজে ফাঁকি দেয় না বলে সাহেব পছন্দই করেন তাকে। দেশে গিয়ে জমি জমা বেচার কথাটাও এবার পারতে হবে। এভাবে ঋণের বোঝা মাথায় নিয়ে আর কতদিন? নামেই ঝিল, জলের থেকে কাদারই প্রাধান্য। গভীর রাতে কিঞ্চিত শ্রমসাধ্যই ছিল ঝিলের মাঝে পুঁতে রাখা দেহ উদ্ধার। দেহ বললাম বটে, বাস্তবে কঙ্কাল, আক্ষরিক অর্থে। মাংসের নেই কণা মাত্র। একটা ধুতি এবং ছেঁড়া শার্ট আলগা হয়ে লেগে রয়েছে। চোয়ালের নিচের অংশ আর বুকের বাঁদিকে কিছুই হাড় নেই। নেই ডান পায়ের মালাই চাকি, নেই হায়ার বোন। হায়ার বোন হচ্ছে ঘাড় থেকে চিবুক পর্যন্ত বিস্তৃত অনেকটা ইউ আকারের হাড়, যা জিভের নড়াচড়া ও খাবার গলাধকরণে সাহায্য করে। হায়ার বোন হচ্ছে ঘাড় থেকে চিবুক পর্যন্ত বিস্তৃত অনেকটা ইউ আকারের হাড়, যা জিভের নড়াচড়া ও খাবার গলাধকরণে সাহায্য করে। বেশ বোঝা যায় জায়গাটি কর্দমাক্ত ছিল বলে পচন প্রক্রিয়াও ঘটেছে দ্রুততর। শেয়াল শকুনেও পূর্ণ সদ্ব্যবহার করেছে অভাবিত খাদ্যবস্তু। ছেঁড়া শার্টটিতে 4টে বোতাম, পকেটে একটি ছোট লাল পতাকা সাদা বর্ডার সহ। বন্দরের সশস্ত্র নিরাপত্তা কর্মীদের পোশাকে থাকত যে চিহ্ন, ওইতেও রয়েছে অক্ষত। রাত ভোর হলে ঝিলটি সর্বত্র তল্লাশি চালিয়ে কাদার মধ্য থেকে মিলল চোয়ালের হাড়, চুন রাখার একটি ছোট কৌটা, যার ওপর হিন্দিতে খোদাই করা ওম জয় হিন্দ। প্রায় ফুটখানেক লম্বা একটি ছুরিও পোঁতা ছিল কাদাতে। উদ্ধার হলো খুনে ব্যবহৃত অস্ত্র। পঞ্চম শুক্লা হত্যা মামলা, সাউথপোর্ট পুলিশ স্টেশনে নথিভুক্ত। তারিখ 21শে মার্চ 1960। সে প্রায় 6 দশকের আগের কথা। অভিযোগ খুনের উদ্দেশ্যে অপহরণ এবং হত্যা। ভারতীয় দণ্ডবিধির 364 এবং 302 ধারা। এ মামলায় শুরুতেই লিপিবদ্ধ থাক রহস্য উদ্ঘাটনের রুদ্ধশ্বাস রোমাঞ্চ নেই, যা পাঠক সন্ধান করেন গোয়েন্দা কাহিনীতে। সে কাল্পনিক ঘটনাই হোক বা সত্য। নেই একাধিক সন্দেহভাজনের মধ্যে অপরাধীকে চিহ্নিত করার উত্তেজনা। সমাধানে মেধার ব্যতিক্রমে প্রয়োগ ছিল এমন দাবি অন্যায্য। অন্যান্য খুনের মামলার তুলনায় কিনারা ছিল সহজ সাধ্যই। তবু কলকাতা পুলিশের সুদীর্ঘ ইতিহাসে এই মামলা এক চিরকালীন মাইলফলক। শুধু কলকাতাতেই বা বলি কেন, সারা দেশেই দিকচিহ্ন তদন্ত গবেষণা। কারণ নিহিত বাস্তবের সঙ্গে কল্পনার পার্থক্য। তদন্ত পথের 2টি স্পষ্ট বিভাজন থাকে, একটি অভিযুক্তকে চিহ্নিত করা পর্যন্ত, আর তার গ্রেফতারি পর্যন্ত, যে বিন্দুতে সমাপন কাল্পনিক রহস্য কাহিনী। সত্যজিতের ফেলুদাই হন বা শরদিন্দুর ব্যোমকেশ, নিহার রঞ্জনের কিরীটী হন বা হেমেন্দ্র কুমারের জয়ন্ত মালিক, অপরাধটা কে করল এবং কিভাবে করল তাতেই মূলত সীমাবদ্ধ থাকে রহস্য পিপাসুর কৌতূহল।
কিনারা পরবর্তী কর্মকাণ্ড শাস্তিবিধান নিশ্চিত করতে পারে অভিযুক্তদের। আপাত নিরস এবং রোমাঞ্চবর্জিত এক পথ অতিক্রম করতে ব্যর্থ হলে নিরর্থক যাবতীয় প্রাক কিনারার পরিশ্রম। রোজ কোয়ার্টারে ফিরে আসেন সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে। 10ই মার্চ অন্যথা হলো। রাত গড়িয়ে ভোর হলো, ভোর গড়িয়ে সকাল। পঞ্চম ফিরলেন না। পঞ্চমের শ্যালকও বন্দরকর্মী ছিলেন, থাকতেন সংলগ্ন কোয়ার্টারেই। খোঁজাখুঁজি এবং উদ্বিগ্ন প্রতীক্ষার পর সাউথপোর্ট থানার মিসিং ডায়েরি নথিভুক্ত হলো সে রাতেই। কারো নিখোঁজ হওয়ার খবর পেলে যা যা করণীয় প্রথা মাফিক করা হলো। ওয়্যারলেসের বার্তা শহরের থানাগুলিতে, কোথাও কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা তার তথ্য তালাশ, নিখোঁজ ব্যক্তির ছবি সংগ্রহ এবং যথাসাধ্য প্রচারের ব্যবস্থা করা ইত্যাদি। ফল হলো না। বছর 35-এর পঞ্চম নিখোঁজি। যত সহকর্মী ছিলেন পঞ্চমের, বন্ধুবৃত্তে ছিলেন যারা, প্রস্তুত হলো তালিকা। জিজ্ঞাসাবাদ চলাকালীন তাদেরই একজনের কাছ থেকে জানা গেল রামলোচন নামের এক বন্ধুর সঙ্গে কাপড়ের ব্যবসা করার কথা ইদানিং ভাবছিলেন পঞ্চম। বন্দরের সশস্ত্র নিরাপত্তারক্ষী হঠাৎ কাপড়ের ব্যবসা? বন্দরের সশস্ত্র নিরাপত্তারক্ষী হঠাৎ কাপড়ের ব্যবসা কেন? খোঁজ শুরু হলো রামলোচনের। ঠিকানা পাওয়া গেল অচিরেই। তারাতলায় একতলা ফ্ল্যাটে 3 কামরায় একাই থাকত। প্রতিবেশীরা জানালেন 11ই মার্চ ভোরবেলা থেকে রামলোচনকে আর দেখেননি। ঘর তালাবন্ধ। সাদা পোশাকের পুলিশ লাগানো হলো 24 ঘন্টার নজরদারিতে। কিছুদিন নিষ্ফলা প্রহরার পর 21শে মার্চ ভোরবেলা নিজের বাড়িতে চাদর মুড়ি দিয়ে ঢোকার সময় আটকানো হলো রামলোচন। পুরো নাম রামলোচন আহির, বয়স 30-এর কোটা। থানায় এনে ঘণ্টা 2 জেরাতেই প্রকাশ্যে এলো পঞ্চম হত্যার ইতিবৃত্ত। রামলোচন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, অবাঙালি, কিন্তু বংশ পরম্পরায় বাস কলকাতায়। বাবা ঠাকুরদার পারিবারিক ব্যবসা ছিল কাপড়ের। রামলোচন ছিলেন ঝুঁকিপ্রবণ প্রকৃতির। শুধুই কাপড়ের ব্যবসায় নিজেকে সীমাবদ্ধ রাখার আগ্রহী ছিলেন না তিনি। নানাবিধ ব্যবসার কর্মকাণ্ডে প্রবল উৎসাহ ছিল। বিদেশি পণ্য রফতানির কথাও ভাবতে শুরু করেছিলেন সম্প্রতি। সেই সূত্রে যাতায়াত বেড়েছিল ডক এলাকায়। আলাপ হয়েছিল পঞ্চমের সাথে, যা দ্রুত পরিণত হয়েছিল শখে। বাবা মা দেশের বাড়িতে প্রায় একই সঙ্গে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কিছুকাল আগে জরুরি ভিত্তিতে অর্থের প্রয়োজন হয় পঞ্চমের। চিকিৎসা ছিল প্রভূত খরচা সাপেক্ষ। শরণাপন্ন হলেন অর্থবান বন্ধু। বিপদের সাহায্যের হাত বাড়ালেন রামলোচন। 500 টাকা ধার দিলেন। সে সময় 6 দশকে 500 মানে অনেক টাকা। গাড়ি যন্ত্রাংশ তৈরির ব্যবসার কথা বেশ কিছুদিন ধরেই ভাবছিলেন রামলোচন। বিনিয়োগও করে ফেলেছিলেন বহুলাংশে, কিন্তু ব্যবসাকে একটা ভদ্রস্থ জায়গায় দাঁড় করাতে আরো অর্থের যোগান একান্ত জরুরি হয়ে পড়েছিল। পঞ্চমের কাছে ধার দেওয়া টাকা ফেরত চাইলেন। পঞ্চম জানালেন চেষ্টা করবেন শোধ করতে, কিন্তু আপাতত অপারগ। রীতিমতো নিয়মিত তাগাদা শুরু করলেন রামলোচন। তারও আশু প্রয়োজন অর্থের। এই নিয়েই ফেব্রুয়ারি শেষ সপ্তাহে একদিন তীব্র বচসা। আমার টাকা চাই 3 দিনের মধ্যে, না হয় পুলিশে যাব। যা না, কোনো প্রমাণ আছে? লেখাজোখা তো কিছু হয়নি। আমি পুলিশকে বলবো আমি টাকা নিইনি। পঞ্চমের এই কথায় ক্রুদ্ধ হয়ে উঠল আরো রামলোচন। সে বলল, ঠিক আছে, আমিও দেখাবো। আমার টাকা মেরে দিয়ে তুই পার পাবি ভাবছিস? বললাম তো
যা করার করে নিস। ক্রোধান্ধ রামলোচন সেই দিনই স্থির করলেন পঞ্চম বাঁচার অধিকার হারিয়েছেন। সপ্তাহখানেক মতো শতপ্রণোদিত হয়েই দেখা করলেন পঞ্চমের সঙ্গে। পঞ্চম, তোর সঙ্গে ঝগড়া হওয়ার পর না মনটা খারাপ, তুই কিছু মনে করিস না ভাই। পঞ্চম বলল, সে তো আমারও মেজাজটা তেতো হয়ে আছে সেই দিনের ঘটনার পর থেকে। আমি কি বলেছি টাকা দেব না? রামলোচন বলে, আরে ছাড়, যা হওয়ার হয়েছে। আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। কি? গাড়ির পার্টসের ব্যবসাটা ঠিক জমছে না। কাপড়ের ব্যবসার ঘোটঘাট আমার হাতের তালুর মতো জান, ওটাই ভালো করে করবো ভাবছি। একজন রাজি হয়েছে টাকা ঢালতে, পরশু বাড়িতে আসবে, তুইও আয়। আমি গিয়ে কি করব? আরে তুই চাকরির পর ফ্রি টাইম লেবার দিবি, হুট করে তো আর টাকার জোগাড় করতে পারবি না, এইভাবে শোধ দিবি আস্তে আস্তে। ঝগড়া করে কি লাভ? পঞ্চম ভেবেচিন্তে সম্মত হয়ে গেলেন রামলোচনের প্রস্তাবে। নির্ধারিত দিনে রাত 8টায় পৌঁছালেন বন্ধুর বাড়ি। অনাহার হলো। 10টা নাগাদ সামান্য অধৈর্য হয়ে পড়লেন পঞ্চম। ঘুম পাচ্ছে রে, এবার কখন আসবে তোর ব্যবসায়ী বন্ধু? এসে যাওয়ার তো কথা, কেন যে দেরি করছে, মনে হয় আটকে গেছে কোথাও। এক কাজ কর, চল হেঁটে আসি একটু ঝিলের পাশে, যা গুমোট গরম। পাশেই তো, 15 মিনিট হাওয়া খেয়ে চলে আসবো, তারপর তুই বাড়ি চলে যাস, আমিও চলে আসবো। চল, পঞ্চম বলে। ঝিলের পাড়ে কিছুটা সময় কাটলেও গল্প গুজবে। ঘন হয়ে এসেছে অন্ধকার। রাত 11:15 নাগাদ পঞ্চম বলল, চল এবার বাড়ি যাই। উঠতে যাবেন, সহসা জামার ভেতরে গোছ থেকে ধারালো ছুরি বার করলো রামলোচন। চালিয়ে দিল পেছন দিক থেকে পঞ্চমের ঘাড়ে। আকস্মিক আঘাতের জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না শক্ত সমর্থ চেহারার পঞ্চম। বিস্ময়ের ঘোর কাটার আগেই একের পর এক কোপ বসিয়ে দিয়েছেন রামলোচন। রক্তাক্ত এবং ভূপতিত পঞ্চমের ওপর নির্বিচারে ছুরিকাঘাত করে এরপর বুকে, পেটে, গলায়। মৃত্যু এলো অনিবার্য। তারপর পুলিশ অফিসার জিজ্ঞেস করেন, ভেবেই রেখেছিলাম আগে, বডিটা পুঁতে দিলাম ঝিলের কাদা জলের মধ্যে, জলেই ফেলে দিলাম ছুরিটা, যেটা বাবা বেশ শখ করে কিনেছিলেন বেশ কয়েক বছর আগে দিল্লি থেকে। জামার ভেতরে গুজে নিয়ে গিয়েছিলাম ঝিলে। আমার টাকা দিচ্ছিল না পঞ্চম, আবার রোয়াবও দেখিয়েছিল। মাথা ঠিক ছিল না, তাই ভুল করে ফেলেছি স্যার, স্রেফ রাগের মাথায়। কলকাতার পুলিশে ডিটেকটিভ ডিপার্টমেন্টের ইন্সপেক্টর শ্রী অনিল ব্যানার্জির উপর পড়ল তদন্তভার। কিনারা সম্পূর্ণ হয়ে নিঃসংশয়ে অপরাধ স্বীকার করেছে অভিযুক্ত, কিন্তু প্রমাণ? ভারতীয় সাক্ষ্য আইনের 27 নম্বর ধারায় অভিযুক্তর বয়ান অনুসরণে উদ্ধার হয়েছে কঙ্কাল, মিলেছে ছুরি। মৃতের আত্মীয় স্বজন চিহ্নিত করেছেন ধুতি, শার্ট, চুনের কৌটো। কি বাকি থাকে আর? বাকি যে মূল কাজটাই। দীর্ঘদিনের অভিজ্ঞতায় বুঝতে পারছিলেন অনিলবাবু, কঙ্কালটি যে পঞ্চমেরই তার তর্কাতীত প্রমাণ করা। পরামর্শ করলেন বিশিষ্ট আইনজ্ঞদের সঙ্গে, যারা জানালেন দ্ব্যর্থহীন অভিযুক্ত যাই কবুল করুক পুলিশি জিজ্ঞাসাবাদে অপরাধের সঙ্গে সংস্রব অস্বীকার করবেই আদালতে, যেমন করে 99% ক্ষেত্রে, এবং বেকসুর খালাস পাওয়ার সম্ভাবনা প্রবল, যদি না সন্দেহাতীত প্রমাণ পেশ করা যায় যে কঙ্কালটি পঞ্চমের দেহেরই। এখনো পর্যন্ত প্রমাণস্বরূপ যা রয়েছে হাতে তার নিশ্চিত চিহ্নিতকরণের পক্ষে অপর্যাপ্ত। সন্দেহের আনুকূল্য অভিযুক্ত পাবেনি, ধরে নিয়েই অগ্রসর হওয়া সমীচীন। অনিলবাবু প্রয়াত হয়েছেন বেশ কিছু কাল। তার তৎকালীন অধীনস্থ অফিসারদের মধ্যে এখনো যারা জীবিত, তাদের সঙ্গে
আলাপচারিতায় কিঞ্চিত আভাস পাওয়া যায় এই আদ্যন্ত কর্তব্যনিষ্ঠ মানুষটির চরিত্র বৈশিষ্ট্যে। স্যার ভিভিয়ান রিচার্ডসের নিষ্পৃহ নিধন পরায়ত্ত ছিল না হয়তো, কিন্তু মনোভঙ্গি ছিল গাভাস্কারের। হাজার প্রতিকূলতার মধ্যেও স্থিতদি সংকল্পে, পরিকাঠামোর সহায়তায় সাফল্যে বিশ্বাসী ছিলেন না, বরং তার সীমাবদ্ধতা সত্ত্বেও শৃঙ্গস্পর্শে ছিলেন একমুখী। নিয়মিত পড়াশোনার অভ্যাস ছিল। দেশ বিদেশের অপরাধ তদন্তের বহমান ধারাটি সম্পর্কে সদা সচেতন থাকতেন পেশাগত উৎকর্ষের তাগিদে। চিন্তান্বিত হয়ে পড়লেন, কিভাবে হবে কঙ্কালের শনাক্তকরণ? বকেয়া টাকা ফেরত না পাওয়ায় আক্রোশে একটা জলজ্যান্ত লোককে নৃশংসভাবে কুপিয়ে খুন করল, খালাস পেয়ে যাবে। অবসরে অনেকটা সময় কাটাতেন ন্যাশনাল লাইব্রেরিতে। তৎকালীন ইন্টারনেটহীন সময়কালে জ্ঞান বৃদ্ধিতে গ্রন্থাগারই ছিল মুখ্য ভরসাস্তর। বিদেশে কোথায় একটা এমন মামলা হয়েছিল না? কোথায় যেন পড়েছিলেন? অনিল ছুটলেন আলিপুর। জাতীয় গ্রন্থাগার যদি দেখাতে পারে কাঙ্ক্ষিত আলোর দিশা মিলল। বিস্তর বইপত্র নেড়ে চেড়ে, এই কেসটাই তো খুঁজছিলেন, দ্য বাক রাক্সটন জিগসজ মার্ডার কেস। মামলার সংক্ষিপ্তসার এই: বাক রাক্সটনের জন্ম ভারতে, নাম ছিল বখতিয়ার রুস্তমজি রতনজি হাকিম। ডাক্তারি পাশ করে চলে যান ইংল্যান্ড। ওকালতনামা করে নাম পরিবর্তন করেছিলেন। চিকিৎসক হিসাবে রোগী মহলে যথেষ্ট সমাদৃত ছিলেন। স্ত্রী ইসাবেলা এবং মহিলা কর্মী মেরি রজারসনকে নিজের ল্যাঙ্কাশায়ার বাড়িতে কুপিয়ে খুন করেছিলেন 1935 সেপ্টেম্বরে। রাক্সটন নিজে চিকিৎসক ছিলেন, প্রয়োগ করেছিলেন অধীত বিদ্যা। দুটি দেহের অগন্তি খণ্ড করেছিলেন। শনাক্ত করা যাবতীয় শারীরিক চিহ্ন মুছে দিতে চেষ্টা করেছিলেন এক এক করে। খণ্ডগুলিকে পার্সেলে মুড়ে ফেলে দিয়েছিলেন স্কটল্যান্ডের একটা ব্রিজের নিচে। উদ্দেশ্য স্পষ্ট, দেহাংশ যদি পরে আবিষ্কৃত হয় শনাক্তকরণের জন্য যেন অসম্ভব হয়। মোটিভ: যৌন ঈর্ষাজনিত, সন্দেহ প্রবণতা। রাক্সটনের বদ্ধমূল ধারণা ছিল ইসাবেলা জড়িয়ে পড়েছেন গভীর পরকীয়া। তীব্র অশান্তি হতো স্বামী স্ত্রী। একাধিকবার সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিলেন ইসাবেলা। প্রতিবারই ফিরিয়ে এনেছেন রাক্সটন। অবিশ্বাস, সন্দেহ, বাদানুবাদ অবশ্যই অব্যাহতই থেকে গেছিল, যার চূড়ান্ত পরিণতি ইসাবেলার হত্যায়। এবং ঘটনার সাক্ষী থাকায় গৃহকর্মী মেরিকেও পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। ঘটনার পক্ষকাল পরে পার্সেলে মোড়া দেহাংশ আবিষ্কার করেন কয়েকজন পথচারী। ছিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ছবি তদন্তকারীদের মনে করিয়ে দিয়েছিল জিগসঅ পাজলের কথা। নানা টুকরো জুড়ে একটি পূর্ণ ছবি তৈরি করার খেলা। মামলাটির নামই হয়ে গেছিল জিগসঅ মার্ডার্স। এক ঝাঁক বিশেষজ্ঞ ডাক্তার অসাধ্য সাধন করেছিলেন। দুটি দেহের অসংখ্য খণ্ডাংশ জুড়ে পুনরায় ফিরিয়ে এনেছিলেন ফরেনসিক প্যাথোলজিস্ট অধ্যাপক জন গ্লেস্টার এবং অ্যানাটমি বিশেষজ্ঞ অধ্যাপক জেমস কুপার ব্রাশের নেতৃত্বে। ফরেনসিক প্রমাণের এহেন অভিনব এবং সফল প্রয়োগ হয়নি অতীতে। বিশ্বের সেই প্রথম ফটোগ্রাফিক সুপারইম্পোজিশন ব্যবহৃত হয়েছিল তদন্তে, যা নিশ্চিত চিহ্নিত করেছিল মৃতা দুই মহিলাকে। অকাট্য প্রমাণে দোষী সাব্যস্ত হয়েছিলেন ডাক্তার রাক্সটন। ফাঁসি হয়েছিল। কি প্রবল চর্চিত হয়েছিল এই মামলা, কি তীব্র প্রভাব ফেলেছিল জনমানসে। উদাহরণ দিই, রেড সেলস ইন দ্য সানসেট গানটি তখন তুমুল জনপ্রিয় বিশ্বজুড়ে। বিখ্যাত গীতিকার জিমি কেনেডি লিখেছিলেন। আয়ারল্যান্ডের উত্তর উপকূলে পোর্ট স্টুয়ার্ট শহরে বাড়ি কিনেছিলেন কেনেডি। সমুদ্র থেকে অদূরে প্রায় দেখতে পেতেন একটি বিলাসবহুল প্রমোত্তরী। সেই দৃশ্যই গ্রান্টির অনুপ্রেরণা।
রাক্সটান মামলা নিয়ে গান পর্যন্ত বেঁধে ফেলা হয়েছিল রেড সেলসের ছায়ায়। অনিল ন্যাশনাল লাইব্রেরি থেকে ছুটলেন ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে। মুষ্টিমেয় মামলাতেই তখনও প্রয়োগ চলছে ফটোগ্রাফিক সুপারইম্পোজিশন। কিন্তু হয়েছে তো, পঞ্চম শুক্লার ক্ষেত্রে কেন করা যাবে না? ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির তৎকালীন ডিরেক্টর অধ্যাপক ছিলেন ডক্টর নির্মল কুমার সেন। অনিল সবিস্তারে জানালেন, বৈজ্ঞানিক পরীক্ষায় কঙ্কাল থেকে লিঙ্গ নির্ধারণ হয়ে গিয়েছে। উচ্চতা এবং বয়স নিরূপণও সম্পূর্ণ। 35 বছরের পুরুষ দেহ 5 ফিট 6 ইঞ্চি, যা মিলে যাচ্ছে পঞ্চম সম্পর্কে প্রাপ্ত তথ্যের সঙ্গে। প্রশ্নাতীত শনাক্তকরণের জন্য সেই প্রাক ডিএনএ যুগে রাক্সটান মামলার পদ্ধতি স্মরণ নেওয়া ছাড়া উপায় কি আর? দেখবেন একবার চেষ্টা করে। ডক্টর সেন অক্লান্ত পরিশ্রম করলেন। ভারতের সেই প্রথম কোনো মামলার তদন্তে ব্যবহৃত হলো সুপারইম্পোজিশন পদ্ধতি। প্রবাদ প্রতিম চিকিৎসকদের হাত যশে যে কত অভিযুক্ত পর্যবসিত হয়েছে অপরাধীতে হিসাবের অতীত। আলোচ্য মামলায় যায়। সুপারইম্পোজিশন কি? সহজ ভাষায় কোনো এক অবয়বের কোনো একটি জায়গার একটি নির্দিষ্ট বিন্দু অন্য একটি অবয়বের ওই জায়গার ওই নির্দিষ্ট বিন্দুতে মিশে যাওয়া নিখুঁতভাবে। মানব দেহের ক্ষেত্রে এই বিন্দুগুলোকে বলা হয় নোডাল পয়েন্ট, যা শরীরগত এবং ব্যক্তি বিশেষে একজনের ক্ষেত্রে ভিন্ন অবস্থান, প্রকৃতিগত পার্থক্য। বিন্দুর সঙ্গে যদি মেলাতে হয় বিন্দুকে, দুটি অবয়বকে একই মাপের একই আকৃতি করে নেওয়া জরুরি। যে কারণে পঞ্চম শুক্লার পাসপোর্ট সাইজের ছবিটিকে নেগেটিভের সাহায্যে পরিবর্তিত করা হলো কোয়ার্টার সাইজে। উদ্দেশ্য খুলির পরিমাপের সঙ্গে ছবির সামঞ্জস্য স্থাপন করা। এখানে দু একটি কথা প্রাসঙ্গিক। আমাদের মুখ, নাক, কপাল, চিবুক ও কান আলাদা প্রত্যেকের হাড়ের গঠন অনুযায়ী। কারো কপাল চওড়া, কারো মাথা বড়, কারো চিবুক ছোট, কারো গলা স্বাভাবিকের তুলনায় মাপে বড়। কাজ করা হচ্ছে দুটি অবয়ব নিয়ে। কপালের একটি নির্দিষ্ট বিন্দু বা নোডাল পয়েন্টকে যদি চিবুকের একটি নির্দিষ্ট বিন্দুতে বা গালের একটি নির্দিষ্ট বিন্দুতে বা অন্য গালের একটি বিন্দুর সঙ্গে একটি সরল রেখায় যোগ করা যায় এবং দুটি অবয়বের ক্ষেত্রেই যদি দৈর্ঘ্য এক হয়, তবে বলা যায় যে দুটি অবয়ব একই ব্যক্তি। পঞ্চমের ক্ষেত্রে কোয়ার্টার সাইজের ছবিটিকে স্থাপন করা হলো ক্যামেরা ঘষা কাঁচের নিচে। চিহ্নিত করা হলো নোডাল পয়েন্ট সমূহ, রেখাঙ্কিত করে নেওয়া হলো অবয়বকে। ছবিটির ওপর অতঃপর বসিয়ে দেওয়া হলো একটি স্ট্যান্ড। খুলিটিকে ঘুরিয়ে ফিরিয়ে আনা হলো একই কক্ষে এবং দেখা গেল খুলির নোডাল পয়েন্টের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে অবয়বের নোডাল পয়েন্ট। মুখাবয়বের গড়ন, নাক, কান, গলা, চিবুক সব প্রাপ্ত খুলি এবং ছবিটি যে একই ব্যক্তির প্রমাণিত হলো বৈজ্ঞানিক পরীক্ষায়। তর্কের অবকাশ ছিল না বিন্দু মাত্র। মৃত্যুর 11 দিন পর উদ্ধার হওয়া কঙ্কাল থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে দেহের শনাক্তকরণ, তাও প্রথম বিশ্বের তুলনায় অনগ্রসর দেশে, প্রযুক্তির নিরিখে তুলনায় অনুন্নত পরিসরে সাড়া পড়ে গেছিল ভারতের পুলিশ মহলে। বর্তমান সময় তদন্তে সুপারইম্পোজিশন পদ্ধতি কম্পিউটার নির্দেশিত প্রয়োগ নিতান্তই স্বাভাবিক ঘটনা। কিন্তু আজ থেকে প্রায় 6 দশক আগে এদেশে অচিন্তনীয় ছিল বিজ্ঞান ভাবনার এই অভিনব প্রয়োগশৈলী, যার দূরদৃষ্টি চালিকা শক্তি ছিল সাফল্যের নেপথ্যে। সেই অনিল ব্যানার্জি প্রয়াত হয়েছেন দীর্ঘদিন আগে, কিন্তু জীবদ্দশাতেই স্বীকৃতি পেয়েছিলেন বিজ্ঞান মনস্ক তদন্তে। ভারতের পুলিশ মহলে তদন্ত প্রক্রিয়ার উৎকর্ষের শিলমোহর পড়ে যেত ইন্ডিয়ান পুলিশ জার্নালের বিবরণী স্থান পেলে। ডাকসাইটে আইপিএস অফিসার, স্বনামধন্য আইনবিদ
বা যশস্বী চিকিৎসক ছাড়া লেখক তালিকায় স্থান পাবেন কেউ মুক্ত কদাচিৎ। ইন্সপেক্টর অনিল ব্যানার্জিকে পঞ্চম শুক্লা হত্যার মামলার নির্যাস পত্রিকায় লিপিবদ্ধ করার সসম্মান আমন্ত্রণ জানিয়েছিলেন সম্পাদক মণ্ডলী। অনিলবাবু লিখেছিলেন, তথ্য সমৃদ্ধ নিবদ্ধ শীর্ষক ক্যামেরা আইডেন্টিফাইজ হিউম্যান স্কাল, যাতে ধরা ছিল অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো আখ্যা, যা আজও অবশ্যপাঠ্য তদন্ত শিক্ষার্থীদের। বিচার পর্বে উঠে এসেছিল ব্যবহৃত পদ্ধতির আইনি বৈধতা এবং প্রমাণ মূল্য নিয়ে ধোপে টেকেনি। নিম্ন আদালত প্রাণদণ্ড দিয়েছিলেন রামলোচনকে, হাইকোর্ট সাজা হ্রাস করেছিলেন যাবজ্জীবন কারাদণ্ডে। সেই রায় অপরিবর্তিত থেকেছিল সুপ্রিম কোর্টে। কলকাতা পুলিশকে যে তুলনা করা হতো স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে সর্বজনবিদিত। এই অভিধারা প্রাপ্তিতে অবদান আছে তদন্তের বিরল সাফল্যের নজির সৃষ্টিকারী অসংখ্য মামলা, যার মধ্যে প্রথম সারিতেই থাকবে এই পঞ্চম শুক্লা হত্যা। ঘটনাচক্রে যার কিনারা হয়েছিল স্কটল্যান্ডেরই এক ব্রিজের নিচে পড়ে থাকা দেহাংশর রহস্যভেদ প্রক্রিয়া অনুসরণ, অন্য কোথাও নয়, স্কটল্যান্ডে। কি আশ্চর্য সমাপ্তন!